আজকে আমরা একটু গভীরে যাব অরিজিৎ সিং এর দুনিয়ায়। মানে মুর্শিদাবাদের একটা ছেলে যে কিনা ব্যর্থতা দেখেছে, সে কিভাবে আজ ওয়ার্ল্ড স্টেজ কাঁপাচ্ছে। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে। का जन्म 25 अप्रैल 1987 को पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के जियागंज में हुआ था। এই আলোচনায় দেখব তার এই জার্নিটা, আর কেন লোকে বলে যে ওর গান নাকি সোজা আত্মায় লাগে। একদম ঠিক। ওর গলার যে টানটা, সেটা সত্যি ভারত কেন গোটা বিশ্বেই কোটি কোটি মানুষের প্রিয়। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রতিভা, মানে হার না মানা মনোভাব আর ঠিক সময়ে আসার সুযোগ, এই সব কিছু একসাথে কাজ করেছে। শুরুটা করি একদম গোড়া থেকে। সেই 1887 সাল, জিয়াগঞ্জে জন্ম। পরিবারে গানের চর্চা ছিল, মা তো বেশ উৎসাহ দিতেন শুনছে। হ্যাঁ, আর গান শেখা শুরুও তো খুব অল্প বয়সে, মাত্র 3 বছর। ভাবা যায়। আর তালিমটাও বেশ বৈচিত্র্যময়। 3 জন আলাদা গুরু, রাজেন্দ্র প্রসাদ হাজরার কাছে ক্লাসিক্যাল, হ্যাঁ, বীরেন্দ্র প্রসাদ হাজরার কাছে ভজন লোকগান, আর ধীরেন্দ্রের কাছে মডার্ন আর রবীন্দ্রসঙ্গীত। এই বিভিন্ন ঘরানার শিক্ষাটা ওকে পরে প্লেব্যাকের জন্য তৈরি করে দিয়েছিল, হয়তো সব রকম গাইতে পারার ক্ষমতাটা। একটা মজার ব্যাপার শুনেছিলাম, মা নাকি চাইতেন নাচ শিখুক, কিন্তু ওটান ছিল গানেই। হ্যাঁ, গানটা বোধহয় রক্তেই ছিল। কি ভালো। কিন্তু শুধু প্রতিভা থাকলেই তো হয় না, তাই না? 2005 সাল, তখন বয়স 18, ফেম গুরুকুলে গেলেন। হ্যাঁ, ওই রিয়ালিটি শোটা, কিন্তু সেখানে তো বাদ পড়ে গেলেন টপ 6 থেকে। সেটাই, এত ট্যালেন্ট নিয়েও শুরুতে এই রকম একটা ধাক্কা। বিচারকরা কিন্তু প্রশংসা করেছিলেন গলার, কিন্তু হয়তো আত্মবিশ্বাসের অভাব ছিল তখন। একটু লাজুক প্রকৃতির ছিলেন তো। হ্যাঁ, হতে পারে, তবে ওই ব্যর্থতাটা ওকে আটকাতে পারেনি। একদমই না। ওখানেই তো আসল লড়াইটা শুরু। সরাসরি গায়ক হিসেবে সুযোগ না পেয়ে মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ শুরু করলেন। মানে গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রোগ্রামিং, এইসব। প্রীতম, শান্তনু মৈত্র, বিশাল শেখর। হ্যাঁ, মিথুন তখনকার সব বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে। প্রীতমের ওই কথাটা খুব শোনা যায় না, যে উনি নাকি বলেছিলেন, তোর গলায় আবেগ আছে, সময় এলেই তুই উড়বি। হ্যাঁ, এই অপেক্ষা করাটা, এই সময়টার জন্য নিজেকে তৈরি রাখা, এটাই বোধহয় আসল। ঠিক। আর ওই সময়টায় কিন্তু উনি একেবারে বসে থাকেননি। নিজের একটা ছোট স্টুডিও মতো বানিয়েছিলেন, সেখানে জিঙ্গল বা ডকুমেন্টারির কাজ করতেন। হাল ছাড়েননি একদম। এই লেগে থাকাটাই। হ্যাঁ, এই লেগে থাকাটাই। আর তারপর এলো সেই মোমেন্টটা, 2013, আশিকি 2, তুমি হো। ব্যাস, ওই একটা গান পুরো সিনারিও চেঞ্জ। রাতারাতি যাকে বলে স্টারডাম। শুধু হিট হওয়া নয়, গানটার মধ্যে যে একটা আকুতি ছিল, আর অরিজিতের গলার আবেগ। ঠিক, ওই দুটো মিলেমিশে এমন একটা ম্যাজিক তৈরি করেছিল, যেটা কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। প্রীতম যে আবেগের কথা বলতেন, সেটা যেন ফেটে বেরোলো ওই গানে। তারপর তো অনেক পুরস্কারও পেলেন, ফিল্মফেয়ার, আইফা। হ্যাঁ, ওই গানটা সত্যি একটা টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু এত কিছুর পরেও মানুষটা কেমন যেন একটু আড়ালে থাকতেই ভালোবাসেন, তাই না? একদম। ব্যক্তিগত জীবনটা মিডিয়ার আলো থেকে দূরে রাখেন। প্রথম বিয়েটা টেকেনি। হ্যাঁ, রূপরেখা ব্যানার্জির সাথে। পরে ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন 2014। এখন তো ওরা 2 সন্তানের বাবা মা। আর জীবনযাপনটাও খুব সাধারণ। জিয়াগঞ্জে গেলে নাকি এখনো স্কুটি নিয়ে ঘুরে বেড়ান। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। স্টার হয়েও স্টারডম থেকে এতটা দূরে থাকা। হ্যাঁ, আর একটা জিনিস জানো, উনি নাকি নিজের গান শোনেন না প্রায়। বলেন নিজের ভুলগুলো শুনতে পান, নিজেকে সবসময় অসম্পূর্ণ ভাবেন। এটাও শুনেছি। আর 2019-এ তো একটা বড় অসুস্থতা হয়েছিল, গলা প্রায় চলেই গিয়েছিল। হ্যাঁ, কিন্তু অসম্ভব জেদ আর প্র্যাকটিসে আবার ফিরে এসেছেন। এই ডেডিকেশনটা ভাবো। সত্যি। আর কোনো ব্র্যান্ড এন্ডোর্স করেন না, রিয়ালিটি শোর যা ঝর্ণা। চুপচাপ একটা এনজিও চালান, লেট দেয়ার বি লাইট নামে, কোনো প্রচার ছাড়াই। শিল্পী হিসেবে নিজেকে দেখেন, স্টার হিসেবে নয়। এই খাঁটি থাকাটাই কি ওনাকে দেশের বাইরেও এত জনপ্রিয় করেছে, কি মনে হয়? হতেই পারে, কারণ শুধু ভারতে তো নয়, ওনার জনপ্রিয়তা তো এখন বিশ্বজুড়ে। অবশ্যই। লন্ডনের O2 অ্যারেনা, ওয়েম্বলি স্টেডিয়াম, আমেরিকার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, সব বড় বড় ভেন্যুতে হাউসফুল শো করছেন। এর কারণ কি?
ইউটিউব স্পটিফাইয়ের রিচ, প্রবাসী ভারতীয়দের চাহিদা, নাকি ওই গানের বিশ্বজনীন আবেদন? আমার মনে হয় সব মিলিয়েই। টেকনোলজি তো বহির্ভূ করেছেই, প্রবাসী ভারতীয়রা তো বটেই, কিন্তু আসল কারণটা ওই আবেগ। সুর তো কোনো ভাষা মানে না, তাই না? লন্ডনের O2 অ্যারেনার টিকিট নাকি 1 ঘন্টায় সোল্ড আউট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু টেলর সুইফট বা BTS লেভেলের ক্রেজ। ভাবা যায়। আর এটাও শুনেছি নেটফ্লিক্স, অ্যামাজনের মতো বড় প্ল্যাটফর্ম ওনার লাইভ কনসার্টের রাইটস চেয়েছিল, উনি দেননি। কেন? কারণ উনি ওই লাইভ অডিয়েন্সের সাথে সরাসরি কানেকশনটাকেই বেশি গুরুত্ব দেন। ওই লেনদেনটা ওনার কাছে আসল। এই যে নিজের শর্তে চলা, এটা ওনার একটা বৈশিষ্ট্য। সৎ থাকা, ওই প্রচারের আলো বা টাকার মোহ থেকে দূরে থাকা। আর হাল না ছেড়ে চেষ্টা করে যাওয়া, এইগুলোই বোধহয় অরিজিৎ সিং এর সাফল্যের আসল রসায়ন। এখানে একটা প্রশ্ন হয়তো শ্রোতারাও ভাবতে পারেন যে কিভাবে একজন শিল্পীর কণ্ঠ, তার ভেতরের আবেগ, সব রকম ভাষা, সংস্কৃতি, দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর মানুষকে এইভাবে এক সুরে বাঁধতে পারে। সঙ্গীতের এই যে ইউনিভার্সাল পাওয়ার, এটা সত্যি একটা গভীর ভাবনার বিষয় রেখে যায়।